রাজনীতির প্রথমবার যেহেতু বাবার কাছে, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে আপনার বাবাও কি আপনাকে নিয়ে ওই যে বলে না যে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর সেই বামুনিকে বাবা, সেই অভিজ্ঞতা চিঠির মাধ্যমে হোক লেখার মাধ্যমে হোক আছে কিনা? চিঠির মাধ্যমে নেই, কিন্তু বাবা খুব বলতেন একই ধরনের কথা আমাকে ছোটবেলা থেকে উনি রিপিটেডলি বলতেন। আমি ভীরু মেয়ে চাই না, আমি সাহসী মেয়ে চাই, নেভার লুক ব্যাক, গতস্য শোচনা নাস্তি, এই কথাগুলো। এবং আমার জীবন বোধটা আমার মনে হয় এই বয়সে এসে পুরোটাই আমার বাবার তৈরি করে দেয়া। এই যে থেমে থাকা যাবে না, পেছনে তাকানো যাবে না, সামনে এগিয়ে যেতে হবে, তো এই জায়গা থেকে আপনি আপনি তো আইন পেশায় গেলেন, কিন্তু রাজনীতিতে আপনার মূল মাইলফলক ছিল যে আমি ওই জায়গায় যে ওইটা আমার গন্তব্য। সেই জায়গা থেকে আপনার হোমওয়ার্কটা কী ছিল? নিজস্ব একটা হোমওয়ার্ক তো দরকার হয়। এটা খুব ইন্টারেস্টিং। আমার পরিবার কখনোই চায়নি আমি রাজনীতি করি। আমি মেয়ে হওয়াতে খুশিও হয়েছিলেন তারা একটু বাড়তি, যে যাক বাঁচা গেল, অন্তত রাজনীতি আর করবে না। আমি সায়েন্সের ছাত্র ছিলাম, কিন্তু চলে আসলাম লতে। সেটাও ব্যাক অফ মাই মাইন্ড আমার কাজ করেছে যে আমার একটা স্বাধীন পেশা দরকার, এবং উপমহাদেশের রাজনীতিতে দিকপাল যারা, তারা কম বেশি সকলেই আইন পেশার থেকেই এসছেন। সো এই সকল ক্যালকুলেশন ব্যাক অফ মাই মাইন্ডে কাজ করেছে। বাট আমার পরিবারের খুব একটা পছন্দ ছিল না আমার আইন পেশায় যাওয়াটাও। তারা চেয়েছিলেন আমি শিক্ষকতা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই। রাজনীতিও না, আইন পেশাও না। একদম একদম। সো এই সকল কিছু আমার ছোট 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 পদক্ষেপ আমার নিজের জীবনকে চিন্তা করে। আমি যতটুকু জানি আপনি হোলি ক্রস ভিকার নিয়েছেন না, তো সেই জায়গা থেকে আমরা তো জানি যে স্কুল বা কলেজ করিডোর রাজনীতির একটা বড় জায়গা, স্লোগান শোনা, স্লোগান দেয়া, মিছিলে যাওয়া, তাই না? সেটা তো হোলি ক্রস ভিকার আপনার হয়নি, প্রশ্নই আসে না। হ্যাঁ। ওই জায়গা থেকে আপনি এই প্রথম স্লোগান দেয়া বা শোনা, করিডোরে মিছিল, এই জায়গাতে যোগ হলো কবে আপনার? যোগ হলো আমার বাবার সাথে। ভেরি ইন্টারেস্টিংলি তখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন 96 থেকে 2001 ওনার যে শাসনামল, 2000-এ তখন প্রথমে আব্বারা 4 দলীয় জোট যখন করলো বিএনপির সাথে, তখন আমি মিছিল নিয়ে বাবার সাথে পল্টন থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আমি গেছি। এবং সেই প্রথম আমার জীবনে মিছিলে যাওয়া, সেটা বাবার সাথে। এবং মোটেই বাবা খুব খুশি হয়ে আমাকে মিছিলে নিয়েছেন তেমনটা ভাববেন না, কিন্তু আমি জোরজার করে আমি যাব তোমার সাথে, তো আমি গেছি। মানে হাতটা ছাড়িয়েও দিতে পারছেন না, আবার হ্যাঁ, আবার খুব খুশি হয়েও ধরতে পারছেন না, এরকম একটা অবস্থা। কিন্তু আপনি যে মিছিলে গেলেন সেই সেই দিনের কথা, সেই অভিজ্ঞতা যদি একটু শুনি। এটা একটা বেশ বড় মিছিল ছিল। আমরা মিছিল নিয়ে মূল মঞ্চের কাছে গেলাম, বাবা মঞ্চে উঠে গেলেন, আমি নিচে দাঁড়ানো। মানে লক্ষ লক্ষ মানুষ, অনেক মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রিজাইড করছেন, উনি প্রধান অতিথি। এতটুকুই আমার মনে পড়ে, অনেক মানুষ। এবং সেখান থেকে আসলে আবার বাবা স্টেজ থেকে নেমে আমরা যে একসাথে হলাম, সেটাও একটা ক্যাওসের মতন অবস্থা, এত মানুষ। কিন্তু সেদিন তো স্লোগান দেওয়া হয়নি, ওভাবে স্লোগান দেয়া হয়নি, আবার হয়েছেও। কারণ আপনার আপনার কণ্ঠ থেকে স্লোগান উচ্চারিত হলো কবে? ওটাই আমার প্রথম বাবার সাথে। আচ্ছা, ওই দিনে যতটুকু করেছি, দিয়েছেন। হ্যাঁ। তারপরে আপনার যে পরের যাত্রাটা যখন বিএনপির সাথে আমার যাত্রা শুরু হলো, সেটা আমার মোর লাইক অ্যান ইন হাউস পলিটিশিয়ান। ফর এক্সাম্পল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ওনাদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার করেন, এবং আমাকে পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের কয়েকটা দেশ উনি আমাকে পাঠান। তারপরে আমার গণমাধ্যমের সঙ্গে সরাসরি কাজ করা, টকশোতে দলকে রিপ্রেজেন্ট করা, পার্লামেন্টকে দলকে রিপ্রেজেন্ট করা, এর বাইরেও কিছু কিছু সময় মিছিলে আমি গেছি, সেটাও দল থেকে আমাকে বলা হয়েছে যে আপনি যাবেন। রাজনীতির মঞ্চ হিসেবে টক শো আপনাকে খুব কাজে দিয়েছে না? নিশ্চিতভাবেই আমার ব্যাপক যে পরিচিতিটা আজকে তৈরি হয়েছে, সেটা আমার সেই সময়কার ভূমিকার কারণে। যে টক শো দিয়ে নিজেকে উপস্থাপন করা, বিশেষ করে এই যে কথা বলার যে ব্যাপারটা, যে অন্য অন্য সময় তো মঞ্চে উঠে বক্তৃতা দেওয়া যাচ্ছে, সেই জায়গাটা টক শোতে অনেকক্ষণ কথা বলতে পেরেছেন, বা নিজের যুক্তিগুলো দলের পক্ষে কাজ করা। যেটা হয় কি তুষার ভাই, মঞ্চের মিটিং, পাবলিক মিটিং যেটাকে আমরা বলি, সেটার ভাষণ আর আপনি যখন টকশোতে কথা বলেন, দুজন প্রতিপক্ষ থাকে, অ্যাঙ্কারের প্রশ্ন থাকে, সব কিছুর মধ্যে একটা ভারসাম্য এনে বক্তব্য, যুক্তি, তথ্য
সবকিছু সেখানে থাকতে হয়। সো দুটো পুরোই দুই রকম, একদম দুই রকম। একদম দুই রকম। আমি তো মনে করি রাজনীতিতে এক এক জায়গায় আপনার বক্তব্য এক এক রকম হবে। আপনি যখন সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেন সেটার সাথে আপনার পাবলিক মিটিং বা টকশোর বক্তব্য মিলবে না। আপনি যখন বিদেশিদের সামনে আপনার কেস প্রেজেন্ট করেন, আপনার পার্টি রিপ্রেজেন্ট করেন, তখনকার বক্তব্য আবার সংসদের বক্তব্য এক হবে না। সো এক এক জায়গায় আপনাকে এক একটা ফেস শো করতে হয়। এবং এই শো করতে যে ফেস শো করতে যে আপনি তো যখন বক্তৃতা দিচ্ছিলেন, আপনার বাবা হয়তো তখনকার গণমাধ্যমে টক শো ছিল না, ওরা লিখতেন বা বক্তৃতা দিতেন, তাই না? তারপরেও উনি যে বক্তৃতা দিতেন মঞ্চে, সেগুলো তো শুনেছেন আপনি, সেটা কতটা এখনো আপনি ধারণ করে চলেন? আমার বক্তৃতার সাথে বাবার বক্তৃতার কিছু মিল তো আছেই। উনিও খুব জোরালো কণ্ঠে কথা বলতেন, আমারও কণ্ঠ আব্বার মতোই কাছাকাছি জোরালো। তবে বাবার বক্তব্য আরও অনেক বেশি ইনফরমেটিভ হতো। উনি অসম্ভব পড়াশোনা করতেন। আমি আমার বাবাকে দেখেছি, উনি রাজনীতিবিদ, কিন্তু উনি এমন কোনো বিষয় নাই যেখানে ওনার জানার আগ্রহ ছিল না। এবং আমাদের সময়, মানে আমার বাবার সময় তো আসলে ইন্টারনেট ওয়াজ নট ভেরি অ্যাভেলেবল। চাইলেই চ্যাট জিপিটি বা গুগলের সাহায্য উনি নিতে পারছেন না। উনি কি করতেন, ইস্পাহানি গ্রুপে ওনার বন্ধু, মানে সায়েদ ইস্পাহানি, ওনারা যারা ছিলেন ওই সময় আব্বার সময়কার, আব্বার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওনারা টাইমস ম্যাগাজিন বা বাইরের যে ম্যাগাজিনগুলো ওনারা আনতেন, পত্রিকাগুলো ওনারা আনতেন, আনার পরে ওনারা পড়তেন, পড়ার পরে সেটা আবার বাবার কাছে পাঠাতেন। সো সেকেন্ড হ্যান্ড হয়ে ওটা বাবার কাছে আসতো। দ্যাট শোজ যে উনি কতটা আগ্রহী ছিলেন জানার ব্যাপারে। আজকাল তো আমি পলিটিশিয়ানদের মধ্যে আগ্রহটা একদম দেখি না। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। যে লেখাপড়ার একটা কমে যাওয়া, আপনি তো তাও তো কম না, বেশ কিছুদিনই যাবতীয় রাজনীতিতে আছে, মাঠে ঘুরছেন, আপনার সহকর্মীরা, হ্যাঁ লম্বা সময় 17 বছর। তো এই যে নতুন, আবার এই যে নতুন প্রজন্ম, আপনারও অনুজরা চলে এসছে, হ্যাঁ, সংসদে বা এই জায়গাটা যে কম, তাতে সেটা আপনি মাঠে যে টের পাচ্ছেন না, তারা যখন কথা বলছে, এখন যাদের উদ্দেশ্যে বলা তারাও কিন্তু শিক্ষিতই, হ্যাঁ, তারাও কিন্তু তাদের সাক্ষরতা আছে, রাজনৈতিক সাক্ষরতা আছে। তো সেইখানে যে কথা বলতে যাচ্ছে, প্রস্তুতি না নিয়ে যে যাওয়া। আমি দুটো জিনিস এখানে লক্ষ্য করেছি। আমার নতুন প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্মের ভাষা আমাকে আঘাত করেছে। যেই ভাষায় তারা প্রতিপক্ষকে আঘাত দিয়ে স্লোগান দিয়েছে, যেই ভাষায় তারা বক্তৃতা করেছে, যেটা হয়তো তাদের কাছে কুল, তাই না? ইয়াং জেনারেশন বলে কুল। নো, ইটস নট কুল, ইটস ইনডিসেন্ট। আমার কাছে এটা মনে হয়েছে। হয়তো আমি পুরনো প্রজন্মের, আমার অশোভন, অভদ্রতা, অশোভন, যেটা আমি, যেই শব্দ আমি আমার সন্তানের সামনে বলবো না, পরিবারে বলবো না, সেই শব্দ আমি কেন বাইরে বলবো? এক। আরেকটা যেটা আমার কষ্ট হয়েছে, আমি ব্যক্তিগত আক্রমণ দেখছি রাজনীতিতে, খুব বাজে। ব্যক্তিগত আক্রমণটা কি তুষার ভাই, এটা একদম মানে বিতার্কিকের সবচেয়ে দুর্বল অবস্থানের প্রকাশ, যে আমার কাছে আর কিচ্ছু নাই বলবো, তখন আপনি ব্যক্তি আক্রমণে চলে যাবেন। তখন আপনি ব্যক্তি আক্রমণ। একজন বিতার্কিক হিসেবে আমার কাছে মনে হয় যে এটা একেবারে, মানে এটা হচ্ছে যে তুমি পরাজয় স্বীকার করে গেলে, তখন হুমকি এবং চলে আসে একদম। সো আমি এটাও লক্ষ্য করি যে এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। কিন্তু সংসদে যে কদিন ছিলেন, সেক্ষেত্রে আপনার সহকর্মীদের যে বচন, সেটাও কি আপনার খুব কি মনে হচ্ছে? আমি সংসদে যেটা খুব রিমার্কেবলি আমার নোটিস করেছি আমি, সেটা হচ্ছে ভীষণ রকম স্তুতি চলে। 2 লক্ষ টাকা পার মিনিটের একটা সংসদ, সেখানে যদি আপনি 15 মিনিটের মধ্যে 12 মিনিট কেবলমাত্র আপনার নেতা, তার পরিবার, তার পরিবারের সকল সদস্যের সুনাম প্রশংসাই করতে থাকেন, তাহলে আসলে আমরা পলিসি নিয়ে কখন কথা বলবো? তাহলে আসলে আমরা একটা ভিশন নিয়ে কখন কথা বলবো? আমরা একটা আইন নিয়ে কখন কথা বলবো? সো এই জায়গাটা আমি সংসদে, ওটা আমাকে খুব আপনার মনে হয় না যে আমরা যদি 91 থেকেই যদি মানে আগের সংসদগুলি নাই ধরলাম, 91 থেকেই যদি আমাদের স্মরণে রাখি, সেই জায়গা থেকে আমাদের আইন প্রণেতা যারা নির্বাচিত হয়ে আসেন প্রতিনিধি হিসেবে, তারা অনেক ভুলেই যান যে তারা আসলে আইন প্রণেতা। আপনি জানেন, আমি 91 থেকে আমি যে প্রসিডিংসগুলো দেখেছি, আমার কাছে মনে হয়েছে 50 জন করে যে নারী সদস্যের যেই কোটাটা, এখানে তো আসলে যোগ্যতার কোনো মাপকাঠি নাই।
অমুকের ওয়াইফ, তমুকের বন্ধু, তমুকের মেয়ে, তমুকের বোন, এভাবে আরো আসে। বেশ কিছু বিষয় থাকে। আরো বেশ কিছু বিষয় থাকে। হ্যাঁ, আমি এই জন্যই বন্ধু শব্দটা বললাম। আচ্ছা, তো ওই জায়গাটাতে ওনাদেরকে আনাই হয় বিরোধী দলকে নিয়ে কুৎসা রটনার জন্য, বিরোধী দলের নেতাকে নিয়ে কুৎসা রটনার জন্য, একটা কার্যের পরিবেশ তৈরি করা। একটা যাতা পরিবেশ তৈরি করা। মানে ওসব কথার কোনো জবাব হয় না, মানে কুৎসিততম কথা। এবং এটা দুই দল একদম মানে কম্পিটিশন দিয়ে দুই দল এরকম কথা বলেছে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় প্রথম সংরক্ষিত নারী আসন, আবারও বলছি সংরক্ষিত নারী আসন থেকে গিয়ে বাজেটের উপর কেবলমাত্র অর্থনীতি নিয়ে কথা বলেছি, আইন শৃঙ্খলার উপর কেবলমাত্র আইন শৃঙ্খলা নিয়েই কথা বলেছি। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণও করি নাই, বা আমি আমার দলের, আমার ভূতপূর্ব দলের নেতাদের কোনো রকম প্রশংসায় মিনিট ব্যয় করেছি আমার মনে পড়ে না। এই যে ভূতপূর্ব বললেন না, আচ্ছা ওই জায়গায় আমি যাবো না। এই যে বন্দনার যে জায়গাটা বললেন, এখন এই তো একটা সংস্কৃতি, তাই না, আমাদের সংসদে। তো এইবারও তো সেখান থেকে আপনি বেরোতে পারবেন কি মনে হয়? এবার যেটা হয়েছে, এবার আমার জন্য ক্ষেত্রটা আরো বিস্তৃত। আপনি না, মানে এবারে সংসদের কথা বলছি। এটা আমি এখনই বলার আমার মনে হয় টু আর্লি। কেন টু আর্লি? জামাতকে এত সিট নিয়ে কিন্তু আমরা কখনো বিরোধী দলে যেতে দেখি নাই। আমাদের এবার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি জীবনে প্রথমবারের মতন প্রধানমন্ত্রী হয়েছেন এবং সংসদে যাচ্ছেন জীবনে প্রথমবারের মতো। তার নেতৃত্বে যেই সাংসদরা যাচ্ছেন এবং বিরোধী দলের যারা বসছেন, তারা ম্যাক্সিমামেরই দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দি পার্লামেন্ট। সো তারা আসলে কীরকম ইমপ্রেশন তৈরি করবেন পার্লামেন্টে গিয়ে, সেটাও কাজ শুরু না হওয়ার আগে আমার কাছে মনে হয় বলাটা ডিফিকাল্ট। আমরা তো একসময় সংসদের আলোচনাকে উপভোগও করতাম, সেই ধরনের সংসদ সদস্য ছিলেন, বা যাদেরকে আমরা পার্লামেন্টারিয়ান বলি। সেইটা তো আপনি ওই ব্যক্তিগুলির নাম যদি উচ্চারণ না করি, অবয়বগুলো চলে আসে, তাই না? সেইটা তো এক ধরনের মানে তাদের জন্য মন পূর্বে। তো এবার আপনাদের জন্য যে সেই মানুষগুলো বা ওই ধরনের যে একজন আরেকজনকে ঘায়াল করছে তারা, কিন্তু সেখান থেকে কিন্তু একটা মাধুর্য আছে, মাধুর্য আছে, শেখারও বিষয় ছিল ভীষণ রকম। আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। তোফায়েল আহমেদ সাহেব, বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান, উনি কিন্তু একবার আমাকে একটু আক্রমণ করেই কথা বলেছিলেন, কিন্তু এত চমৎকার ছিল তার সেই ভঙ্গি। এবং হাসতে হাসতে যখন তিনি বলছিলেন যে আমাদের সবার কনিষ্ঠ, আমরা সবাই স্নেহ করি, ও কি করা আল্লাহ প্রদত্ত কণ্ঠ একটু কর্কশ। তো এটা বলছিলেন এত সুন্দর করে যে আমি কষ্ট পাবো কি, আমি হাসতে হাসতেই মানে পড়ে যাচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আঘাত করাই যায়, কিন্তু তারও একটা মাধুর্য আছে, ভঙ্গি আছে, শব্দ চয়ন আছে, ডেলিভারি করবার সেই ওয়ে আছে। সো শেখার অনেক কিছু আছে। হ্যাঁ, ওই যে আমরা তো সঞ্জিত সেনগুপ্ত, মদুদ আহমেদ, একদম সাকা চৌধুরী এদের বক্তব্য আমরা শুনেছি, তোফায়েল আহমেদ, হ্যাঁ, যে তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব ছিল, কিন্তু যখন দুই পক্ষ দুজনের কথা বলছে, সেখানে কিন্তু ওই মাধুর্য নিয়ে কথা বলতেন। আমি একটু আপনার আইন পেশার দিকে যেতে চাই। সেখানে আপনি রফিকুল হক সাহেবের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, সে বই শুনতে চাই। সেখানে সেটাও তো এক ধরনের আপনার দীক্ষা, নিশ্চিত অনেক বড় দীক্ষাই বলা যায়। অনেক বড় দীক্ষা। স্যারের চেম্বারে আমি শিখেছিলাম সময়ানুবর্তিতা, পরিশ্রম, পড়া। এবং আইন পেশায় যারা আসে তাদের ব্যাপারে বলা হয় যে জগতের সব কিছু একপাশে সরিয়ে রেখে আসলে পেশাটায় আসতে হয়। সকালবেলা কোর্ট, তার আগে তো চেম্বারে গিয়ে সব রেডি টেডি করা, সকালে কোর্টে যাওয়া, আবার বিকালেই কোর্ট শেষ হওয়ার পরে বাসায় গিয়ে হয়তো একটু ফ্রেশ হয়ে আবার চেম্বারে যাওয়া, তারপরে রাত 12টা 1টা যতটা পর্যন্ত কাজ করতে হয়। এবং পড়ার কোনো বিকল্প নাই এই পেশায়, জানার কোনো বিকল্প নাই। সো এই বিষয়গুলো স্যারের কাছ থেকে আমার হাত ধরে ধরে শেখা। আর স্যারের একটা খুব মজার দিক ছিল, স্যার কিন্তু খুব রাগী মানুষ হিসেবে পরিচিত ছিলেন, ভীষণ রাগী মানুষ। আমরা স্যারকে চেম্বারে ঢুকলে জমের মতো ভয় পেতাম, কিন্তু এই মানুষটাই প্রতি মাসে একবার হলেও তার চেম্বারের সব জুনিয়র, তাদের পরিবার বাচ্চা সহ নিয়ে উনি কোনো না কোনো রিসোর্টে বেড়াতে চলে যেতেন। এবং ওই 2টা দিন, বিশ্বাস করেন তুষার ভাই, আমাদের ঈদ
নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. ওটা ভিন্ন স্যার, কি খাবি, এটা খাবি না ওইটা খাবি, ওখানে ঘুরতে যাবি, এবং আমাদের সবাইকে শাড়ি কিনে দেওয়া, মেয়েরা যারা আমরা জুনিয়র আছি, অন্য জুনিয়রদের ওয়াইফরা আছে, কার কি লাগবে স্যার কিনে দিচ্ছে সব আমাদের। সো ওটা একটা ঈদের মতো। দেশের বাইরে মামলা করতে যাব, ওই সময়টা তো স্যার কিন্তু খুব লাইট থাকতেন, তো আমরা বলতাম যে ওই বিল্ডিং এর মধ্যে সমস্যা আছে, ওখানে গেলেই স্যারের মাথাটা নষ্ট হয়ে ওই যায়, সাদা বাড়িতে ওই সাদা বাড়িতে ঢুকলে স্যারের মাথাটা খারাপ হয়ে যায়। কিন্তু ওই সাদা বাড়িতে যে উনি যেভাবে ফ্লোরে ইসে দাঁড়াতেন, হ্যাঁ, এবং সেইখানে ওনার যে বক্তব্যর যে বলিষ্ঠতা, সেগুলো তো মানে অনেক কিছুই শেখার ছিল ভীষণভাবে। এবং ও যেটা শেখার ছিল, বিশ্বাস করেন, উনি পরের দিন ধরেন 5টা মামলা, উনি প্রতিটা মামলার প্রতিটা শব্দ পিটিশন দেখতেন, দাড়ি কমা শুদ্ধ করতেন, বানান ঠিক করতেন। এটা এখন কোর্টে চিন্তাই করা যায় না, ঠিক করতেন মুভ করতে যাওয়ার আগে। মুভ করতে যাওয়ার আগে। রাত যদি 2টা বাজে, 2টা পর্যন্ত বসে উনি কাজগুলো শেষ করবেন। আচ্ছা, করার পরে ওনাকে আমার মনে হতো উনি রাগ করতেন, বিকজ আমরা জুনিয়ররা ওনার সাথে পেস মেনটেন করতে পারতাম না। উনি চাইতেন সব বই ডিসিশন ট্রেতে করে নিয়ে আমরা সব গুছিয়ে পেজ মার্ক দিয়ে রেখে দেই, এবং প্রশ্ন করার সাথে সাথে ওটার জবাব দিতে পারি। এখন ভয়েই তো অর্ধেক প্রশ্নের জবাব দিতে পারতাম না, রেখে চাইতেন স্বাভাবিকভাবেই। আর মামলা ধরবে, স্যার 2 মিনিট লেটে এসছেন অন লেগ, এই অজুহাতে আমি কোনোদিন দেখি নাই। মামলা ধরার আগেই উনি কোর্টে উপস্থিত, বই পড়ছেন, দেখছেন। আর এখন তো আমি এখন যখন আবার প্র্যাকটিসে ফিরলাম, গত 2 বছর ধরে আবার আমি খুব রেগুলার করছি, আমি না ওটা আর দেখি না। আমাদের কিন্তু কাঠের বড় বড় ট্রে ছিল তুষার ভাই, ট্রেতে আমরা 10-12টা বই, তো একটা ক্লার্ক এই মাথা ধরতো, একটা ক্লার্ক ওই মাথা ধরতো, এইভাবে আমরা ট্রে নিয়ে কোর্টে যেতাম। ওটা আমার মনে হয় রফিকুল হক, ডক্টর জহির, কামাল হোসেন, ইশতিয়াক স্যার, ওনারা চলে যাওয়ার পরে আমার মনে হয় এই ট্রে কালচার চলে গেছে। আমি কাউকে এখন আর ওই কাঠের ট্রেও কারো হাতে দেখি না, ওই ব্যবহারও আর বই আনার সবাই বেশ জানেন, তাই সবাই খুব ভালো জানেন। এবং এইটাই, এই যে আপনার এই যে এই মুভ করা দেখা, রফিকুল হক সাহেবের সঙ্গে থাকা, সেটা তো আইন প্রণেতা হিসাবে আপনাকে অনেক ঋদ্ধ করেছে। এটা আমার মানে পুরো ওই যে কাজ জীবনকেই ঋদ্ধ করেছে। হ্যাঁ, প্লাস আইন প্রণেতা হতেও ওই কাজে জায়গাতে লেগেছে, কথা বলা, এবং ওই আইন নিয়ে কথা বলতেও তো অনেক। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আইনের ফ্লসটা কোথায়, লুপ হোলসটা কোথায়, ফাঁকটা কোথায়, এটা মানে এটাকে লিগ্যাল মাইন্ড বলি আমরা। এই লিগ্যাল মাইন্ডটা আমার তৈরি হয়েছে স্যারের সঙ্গে কাজ করে। এবং উনি যে বাড়িতে থাকতেন, হ্যাঁ, ওটা খুব ঐতিহাসিক বাড়ি, খুব ঐতিহাসিক বাড়ি। হ্যাঁ, ওই বাড়িটা উনি নষ্ট হতে দেননি, তাই না? মানে ভেঙে ফেলেছে তুষার ভাই উনি চলে যাওয়ার পরে এই বুদ্ধদেব বসুর বাড়িটা, হ্যাঁ, ভেঙে ফেলেছে। কিন্তু উনি তো যতদিন ছিলেন ওটাকে উনি ওই বাড়িতেই ছিলেন, একা ছিলেন, ওই বাড়িতেই ছিলেন, এই বাড়িতে ছিলেন। আমরা অন্য প্রসঙ্গে যাবো, এই যে সংরক্ষণের কথা বললাম, আমরা কোনো কিছু সংরক্ষণ করতে পারি না, ইতিহাসের জায়গা থেকেও আমাদের যে ঐতিহ্য, আমাদের যে অহং, সেটাও আমরা ধরে রাখতে পারি না, তাই না? সেই আলোচনাতে তো যাবো একটু অন্যত্র যে। আমরা বলছিলাম যে ঐতিহ্য, অহংয়ের জায়গাগুলো, পরম্পরা, যে জায়গাগুলো আপনি এবার যখন ভোটারদের কাছে গেলেন, পাশাপাশি কিন্তু আপনি ওই যে টকশো কথা বললেন, গণমাধ্যমের কথা বললেন, এবং মাঠে তো থাকেনি। সেই জায়গা থেকে একটু বলা যে দশকবারই তো প্রজন্ম পরিবর্তন হয়, এবং আমরা একটা গণঅভ্যুত্থানও দেখছিলাম, সব কিছু মিলে এবার নতুন ভোটারও ছিল, তাদের ইচ্ছাটা কী ছিল আপনার কাছে? আমার কাছে তাদের প্রথম দাবিটা ছিল কর্মসংস্থান, তাদের দাবি ছিল খেলার মাঠ, তাদের দাবি ছিল মাদক মুক্ত একটা পরিবেশ যেন আমি তৈরি করতে পারি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সকল কিছু। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাটি তো আসলে কালচারালি ভেরি রিচ। আপনি এখানে সন্ধ্যার পরে ওয়াজ শুনবেন, গভীর রাতে কীর্তন শুনবেন, শরদের বাজনা শুনবেন, আবার শীতকাল মানেই বাউল মেলা, শীতকাল মানেই হচ্ছে ফকিরি মেলা, আমরা বলি ফকিরি মেলা। তো এইরকম কালচারালি রিচ একটা জায়গায় আমাদের ঐতিহ্যগুলো কিন্তু হারায় যাচ্ছে। হ্যাঁ, মানে যে মাটিতে আলাউদ্দিন খাঁ, মনমোহন দত্ত, আল মাহমুদ, একদম, আমরা কয়জন নাম বললাম, আরো অনেক নাম আছে। তো এটা হারিয়ে যাচ্ছে। ধরুন আমাদের সরাইলে, যেটা আমার কনস্টিটুয়েন্সি, আমি কিন্তু একটা উদ্যোগ নেব, এটা নিয়ে আমি কাজ করব, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আসলি মোরগ,
খুব মোরগ লড়াই। বিখ্যাত মোরগ লড়াই। আসলি মোরগের একটা সমিতি আছে, তো ওটা প্রেসিডেন্ট যিনি আছেন ওনার সঙ্গে আমি কালকে বসবো, এবং কিভাবে এই হেরিটেজটাকে আমরা নিয়ে যেতে পারি। এখন আর মানুষ কিন্তু অত পরিচিত না, আমাকে অনেক খুঁজে খুঁজে আসলি মোরগ আনতে হয়, কিন্তু একসময় তো সরাইলের মাটিতে আসলি মোরগের একদম প্রতিদিনই শীতকালে লড়াই বাঁধতো। আচ্ছা, আমাদের গ্রে হাউন্ড কুকুর, হাউন্ড কুকুর, হাউন্ড কুকুর আমরা বলি, হ্যাঁ, গ্রে হাউন্ডের একটা জাত। তো এই কুকুরটা, এটাকেও যাতে আমরা টিকিয়ে রাখতে পারি, এগুলো তো আমাদের অরিজিন, এগুলো আমাদের কৃষ্টি সংস্কৃতি কালচারের অংশ। এবং ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আপা পুতুল নাচ যাত্রাপালার জন্য বিখ্যাত। খুব খুব খুব। এখন তো একটা মেলা হতে গেলে এত অনুমতি লাগে প্রশাসন, এবং গত 1.5 বছর তো এই মেলা করার জন্য আমাকে মোটামুটি লড়াই করতে হয়েছে, কারণ মেলা হতে দেবে না। এটা সত্য যে মেলায় অনেক সময় রাতের দিকে নেশা হয়, এটা বন্ধ করার দায়িত্ব তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেজন্য তো আপনি বন্ধ সেটা তো করে আপনি দিতে পারেন না। মেলা বন্ধ করতে পারবেন না, তাই না? বাউল গান বন্ধ করতে পারবেন না। কেউ যদি নেশা করে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে, সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এই জায়গা থেকে আরেকটা কথা, যে আমাদের নদীগুলো ছিল, তিতাস নদী, মেঘনা নদী, ছোট যমুনা, বুড়ি তিতাস, এই নদীগুলোরও কিন্তু এখন সেই মরে উৎসবটা আসছে নেই। প্রায়, হ্যাঁ, মরে আসছে প্রায়। এবং আমাদের বহু বছর ড্রেজিং হয় না, খনন হয় না। আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা কিন্তু নিতে দেখি নাই। এবং এই এলাকাটা বিশেষ করে তুষার ভাই 15 বছর খুবই অবহেলিত ছিল। এর আগেও যে খুব মানে ছিল তা না, বাট 15 বছর খুব অবহেলিত, কারণ আওয়ামী লীগ সরকার মনে করতো এখানকার ভোট আসলে কখনোই তারা পাবে না। সো এই যে তাদের মাইন্ডসেট, যেটা আমরা ফরিদপুরে দেখেছি, রাজশাহীতে, গোপালগঞ্জে, তারপরে মাওয়ায়, এই উন্নয়ন কিন্তু আমার এখানে হয় নাই। হ্যাঁ, কারণ বলতো যে এখানের মানুষ তো খালি বিএনপি জামাতকে ভোট দিবে, বিএনপিকে স্পেশালি। সো হয় নাই উন্নয়নটা এখন। আর ওভাবে উদ্যোগও কোনো এমপি হয়তো নেন নাই, যিনি ছিলেন বিএনপির উনি সেভাবে হয়তো অ্যাক্টিভলি কোনো উদ্যোগ নেয় না। সে কারণে আমাদের প্রত্যন্ত এলাকা আছে আপনার ওরাইলের ওইদিকে, ধোবাজাইল, ধামাউড়া, রানীদিয়া, কাকুরিয়া, ওই জায়গাগুলোতে, রাজাপুর, ওখানে একদম যোগাযোগ কোনো ব্যবস্থা নাই। জয়দুরকান্দি, তেলিকান্দি, পাকশিমুল, যোগাযোগ ব্যবস্থা নাই। এই কাজগুলো আমাকে খুব শক্ত হাতে করতে হবে। আমাদের তরুণ প্রজন্ম বলেন, আমাদের সময়কার প্রজন্ম, সবারই কিন্তু এটা একটা দাবি। এবং এই যে শক্ত হাতে বললেন, তো আরেকটা বিষয়, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু অসাম্প্রদায়িক একটি জেলা, তাই না, ভীষণ বা জনপদ বলি, কিন্তু সেইখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় এই সাম্প্রদায়িকতার একটা জ্বালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা তো আসলে এই মাটির বাস্তবতা না, বা এই এলাকার মানুষ কিন্তু সেরকম না, আমরা যতটুকু জানি। আমি আপনাকে একটা মজার তথ্য দিই। এই ভোটে আপনি জানেন জমিয়াতে উলামা ইসলাম ছিল বিএনপির ক্যান্ডিডেট, আর বিএনপি থেকে একজন হিন্দু ধর্মাবলম্বী ক্যান্ডিডেটকে দেয়া হয়েছিল। হিসাবটা ছিল যে ভোট কাটা গেলে আমার ভোট কাটা যাবে। ওই ভদ্রলোকের জামানতও বাজেয়াপ্ত হয়েছে, ভোট পেয়েছে 12,000, আমাদের হিন্দু ভোটার কিন্তু 80,000। তাইলে এই যে বাকি 62,000, এর মধ্যে যদি 40,000ও ভোট দেয়, এই ভোটটা কিন্তু তারা আমাকে দিয়েছে। সো ভীষণ অসাম্প্রদায়িক এই মাটি। টেটার কথা বলছিলাম, আপনাকে নিশ্চয়ই ব্রাহ্মণবাড়িয়া শুনলে পর বলে যে ও আচ্ছা টেটা, তাই না? কিন্তু আসলে তো এই এলাকার মানুষকে এতটাই সাংঘর্ষিক। এলাকার মানুষ প্রতিবাদী, অল্পতেই একটু মাথা গরম হয়ে যায় আমাদের, কিন্তু আমরা কিন্তু মানুষ ভালো। হ্যাঁ, আমরা তুষার ভাই মানুষ খুব ভালো। কিন্তু টেটা নিয়ে মাঠে নামেন কেন? টেটা নিয়ে নামি, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। আপনি বিয়েতে দাওয়াত দিয়েছেন, বোরহানি কম দেবেন, তো টেটা খাবেন না তো কি খাবেন? বোরহানি মাপ মতো বানাবেন না আপনি? এই জন্য কিংবা গরুর মাংস একটু ঝোল একটু বেশি হয়েছে, মাংস দুটো কম দিয়েছেন, কেন? আমি কষ্ট করে আসছি না বিয়ে খাইতে? তাহলে এই যে মানে এই ছোটখাটো বিষয় নিয়ে নাকি এখানে জমির দখল, এই দখল ব্যাপারগুলিও থাকে? না, খুব বেশি না, না তুষার ভাই, আমরা খুবই তুচ্ছ, মানে তুচ্ছতে হাস্যকর ব্যাপার নিয়ে। তা তুচ্ছতে প্রাণহানি, তুচ্ছতে টাকাও বিনিয়োগ হয় শুনি যে এই লড়াইতে। এটা আমি একজন আইন প্রণেতা এবং একজন আইনজীবী হিসেবে এই বিষয়টিকে আমি এতক্ষণ তো আপনাদের সঙ্গে একটু মজা করছিলাম, আমি আরেকটা সাইড আছে। অনেকেই চান যে এই সমস্যাগুলো জিয়ে থাকুক, অনেকের জীবিকা কিন্তু এই সমস্যাগুলো থেকেই আচ্ছা আচ্ছা আসে। হ্যাঁ, একটা আপোষ মীমাংসা করে দেয়া, দুই গ্রামের লড়াইয়ে একটা বিচার ব্যবস্থা করা, একটা
প্যারালাল, মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এডিআর এর মতো। সো সেখানে কিছু অর্থকরীর ব্যাপার আছে। সো একেবারেই যে এগুলো কেউ চায় না যে জিয়ে থাকুক তেমন না। গ্রাম কীভাবে বদলে যেতে দেখলেন? খুব দ্রুত, চোখের সামনে। এখানে আমি মনে করি বিরাট একটা ভূমিকা রেখেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। তারা বিদেশ থেকে যেই রেমিটেন্স পাঠিয়েছে সেটা দিয়ে গ্রামের চেহারা দ্রুত পাল্টেছে, কিন্তু পরিকল্পিত না। পরিকল্পিত না। আপনি দেখবেন যে শহরের মতো বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, দোতলা তিনতলা অনেক উঠেছে, মানে পাড়া হয়ে যাচ্ছে। পাড়া হয়ে যাচ্ছে, কিন্তু সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে, গাছ পাবেন না। আমার বাসার ছাদে গত বছরও উঠলে দূর পর্যন্ত পানি আর গাছ দেখতাম, এখন কিন্তু আমার বাসার ছাদে উঠলে আমি আরেক বাসার ছাদ দেখি। সো ঢাকার বাসাতেও যা, আমার ব্রাহ্মণবাড়িয়ার বাড়িও মানে তাই। পুকুরও দেখতে পাচ্ছেন না, গাছও দেখতে পাচ্ছেন না। ইভেন এই যে আমরা যতটুকু জমি দেখতে পাচ্ছি, কতদিন পর আবার এই জমি দেখতে পাবো সেটাও মুশকিল সেটাও হয়ে একটা যাচ্ছে। প্রশ্ন, সেটাও একটা প্রশ্ন। সো এই যে আমাদের লোক সংখ্যা বাড়ছে, জমি তো বাড়ছে না, আমাদের কৃষি জমির পরিমাণ কমে কমে যাচ্ছে। আসছে। এটা যে আমরা দাঁড়িয়েছি এটাও কিন্তু ভরাট করে বাড়ি করা। সো এখন এরকম যদি সবাই ভরাট করে বাড়ি করতে থাকে তাহলে তো মুশকিল। একটা পরিকল্পিত পরিকল্পনার দরকার। সেই পরিকল্পনা আপনার কি? আমার একার পক্ষে করা কঠিন, না মানে আপনি তো একটা প্রস্তাব আনতেই পারেন। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি তো এই প্রস্তাব দেব যে আমাদের গ্রামগুলোতে অন্তত আমরা যদি প্রকৌশলীদেরকে এখানে ব্যবহার করি, যারা আর্কিটেক্ট আছেন, যারা নগর পরিকল্পনাবিদ আছেন, তারা কিন্তু গ্রামের পরিকল্পনাও তারা করতে পারেন, যে কতটুকু পানি থাকা দরকার, কতটুকু জলাশয় থাকা দরকার, কতটুকু গাছ থাকা দরকার, ফসলি জমি কতটুকু দরকার, এবং তারপরে বাকি এলাকাতে কিভাবে আমরা পরিকল্পিতভাবে উন্নয়নটা করতে একটা পারি। ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য। এবারে ভোটে আপনি দেখেছেন যে একটা পর্যায়ে যে কিন্তু নারীদের ক্ষমতায়ন, নারীদের অধিকার বরাবরই এগুলো ছিল, কিন্তু এবার ভোটের একদম শেষ মুহূর্তে সেগুলো কিন্তু খুব জোরালো হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই জায়গা থেকে নারীদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে আপনার যে কথোপকথন, সেখান থেকে কি জানলেন তাদের বার্তাটা? মেয়েদের, আমার এলাকার মূল চাহিদা ছিল গ্যাস, গ্যাস দিতে হবে। এবং যেহেতু বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু গ্যাসের একটা উৎস, আমরা দাঁড়িয়ে আছি হয়তো গ্যাসের উপরে। সো আমার দাবি ছিল ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে দেওয়া হবে, দেয়া হোক। দেখা যাক সেটা নিয়ে আমি কতটুকু কাজ করতে পারি। মেয়েরা নিজেদের স্বাবলম্বী করার ব্যাপারেও কিন্তু ভাবছে। এমন না যে তারা সবাই অফিসে যাবে সকালে বা 9টা-5টা অফিস করবে, না সেটা নয়। ঘরে বসে, আমি এটা আমার নিজের আইডিয়া, যে ঘরে বসে কেউ হয়তো সেলাই ভালো জানে, কেউ হয়তো রান্নাটা ভালো পারে, হ্যাঁ, কেউ হয়তো সাজগোজ বা বউ সাজানো, দাওয়াতে গেলে একটু, আজকাল কিন্তু মেয়েরা অনেক সচেতন, ইউটিউব চলে এসছে, সবাই কিন্তু অনেক কিছু যার যার ইন্টারেস্ট অনুযায়ী শিখতেও পারে। সো সেই জায়গাগুলোতে যদি তাদেরকে আমি কিছু কিছু সহযোগিতা করতে পারি সরকারি তহবিল থেকে, আমার নিজস্ব তহবিল থেকে, তাহলে দেখা যায় মেয়েটা কিছুটা হলেও নিজের খরচ নিজে একটু একটু চালাতে পারে। শখের জিনিসটা কিনলো, একদম ওষুধ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হয় না, ভাইয়ের দিকে তাকিয়ে থাকতে হয় না। এইগুলো আমার বৃহত্তর পরিকল্পনার অংশ। সংরক্ষিত এবং সরাসরি ভোটে লড়াইতে নামা একদম আলাদা। হ্যাঁ, সেই অভিজ্ঞতা যদি বলেন। সংরক্ষিতটা মোর লাইক, আমি কোনো কনস্টিটিউয়েন্সি তেমন নাই, খুবই অল্প বরাদ্দ, সেটা দিয়েও কিন্তু দেখেন সততা কিন্তু আপনাকে পে ব্যাক করবে। আমার যখন আমি সংরক্ষিত নারী আসনে ছিলাম, আমার কিন্তু খুব কম বরাদ্দ, কিন্তু তার প্রতিটা পাই পয়সা আমি আমার এলাকার মানুষের পেছনে, এলাকার উন্নয়নে আমি খরচ করেছি। খুব ভিজিবল কিছু আপনি দেখবেন না, এমন না যে আমি 30 কিলোমিটার রাস্তা করতে দৃশ্যমান না। দৃশ্যমান না, কিন্তু কাজ হয়েছে। এতে যেটা হয়েছে, ওরা এটা বুঝেছে যে আপা চোর না, আপা বরাদ্দ মাইরা খাবে না, আপার লোকজন হয়তো অত একেবারে খুব যে এক্সপার্ট তা না, কিন্তু তাদের আন্তরিকতার ঘাটতি নাই। সো তারা কিন্তু আমাকে ভোট দিয়েছে। আর এখন আমি বড় পরিকল্পনা নিতে পারবো, এবং সরকার আশা করি সহযোগিতা করবে, এবং একটা দৃশ্যমান পরিবর্তন। কোনো শঙ্কা আছে যেহেতু আপনি স্বতন্ত্র? হ্যাঁ, শঙ্কা তো থাকবেই, কিন্তু স্বতন্ত্র বলে আমি মনে করি আমার শক্তি আরো বেশি, আমার গলার আওয়াজ, ভাবনাটাও স্বতন্ত্র।
আমার ভাবনাও স্বতন্ত্র, এবং আমার গলার আওয়াজ, আমার কলমের লেখা, আমার সংসদে দাঁড়িয়ে কথা, এগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছবে। সো সরকারের যদি ন্যূনতম বোধবুদ্ধি থাকে ইমেজ রক্ষার, সরকার এই 7-8টা স্বতন্ত্রের সাথে বিমাতা সুলভ আচরণ করবে না। সাধারণত আমরা দেখি যে স্বতন্ত্রদেরকে নেওয়ার জন্য আবার সরকারি দল থেকে একটা ট্রেজারি বেঞ্চের একটা আগ্রহ থাকে যে নাও, আবার আপনি যেটা বলছিলেন যে আপনি তো ওদিক থেকে আসা, সেই থেকে অফার থাকতেই পারে বা আপনাকে নেওয়ার একটা না, আমাদের দু তরফের কোনো তরফে ন্যূনতম আগ্রহ নাই। আপাতত জীবনে সবই তো আপাতত, মানে শেষ বলে তো রাজনীতিতে কিছু নেই। শেষ বলে কোথাও কি শেষ আছে? কেবল রাজনীতি কেন আপনি বলেন, জীবনে কোথাও কি শেষ বলে শেষ আছে? সুতরাং এটা মানে বড় বিরাম চিহ্ন দেওয়া হয়তো যাচ্ছে না, এটা কমা দিয়ে আমরা অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ বা সংসদ সদস্যদের একটা জায়গা চলে এসেছিলো যে হ্যাঁ সংসদ সদস্য হবো, এটা একটা বাণিজ্য, এখানে প্লট পাবো, এখানে শুল্কমুক্ত গাড়ি পাবো, সেই জায়গা থেকে এবার দেখলাম যে রাজনৈতিক দলগুলো বলেছে তারা এগুলো নিবে না। সেটাই বা কতক্ষণ এই সংযমটা থাকবে বলে আমি মনে করেন? আপনাকে বলি, কসমেটিক সার্জারি ভালো, কিন্তু ওটাই আপনার আসল রূপ না হলে মুশকিল, চেহারা কিন্তু বেরিয়ে যায়। এখন আপনি শুল্কমুক্ত গাড়ি নিচ্ছেন না, কিন্তু ব্যাংকে 5,000 কোটি টাকা লোন ডিফল্টার হয়ে বসে আছেন, এতে আমার অর্থনীতির কোনো লাভ হবে না। আপনি শুল্কমুক্ত গাড়ি নেবেন না, দৃশ্য তো দেখা গেল না, হ্যাঁ, তো ওটা ভয়ঙ্কর। আপনি আসলে ক্যান্সার হলে মেকআপ করে লাভ কি? আপনি আগে ওটা সারাই করেন, গোড়াটা মজবুত করেন, গোড়াটার চিকিৎসা করেন। ওটা না করে এগুলো দৃশ্যমান, মানে মানুষ চটুল, মানুষের ভাল লাগে, পড়তে ভাল লাগে, ছাপতে ভাল লাগে, দেখতে ভাল লাগে, এটুকুই। কিন্তু এতে দেশের পরিবর্তন হবে না। আপনি একটা প্রকল্প নিচ্ছেন, এখন 10%, 20% যদি আগেই কাটা হয়ে যায়, তাহলে দেশের লাভ হবে না। আপনি অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা করে আপনার দেশের ছক সাজাচ্ছেন, তাহলে আদতে মাসুল দেব আমরা। সো আমার মনে হয় যে এইসব চটুল সিদ্ধান্ত ভালো, মানুষ হয়তো ক্যাচি, কিন্তু আমার মনে হয় গোড়ায় হাত দেওয়াটা আরও জরুরি। সে গোড়ায় হাত দেওয়াটা মনে হচ্ছে যে দুর্নীতি, একদম দুর্নীতি, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখুন, আমাদের এই 17-18 মাস বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। সেটা যে একেবারে শেষ হয়ে গেছে এখন তাও কিন্তু না। আপনি 21শে ফেব্রুয়ারি সরাইলের ঘটনা দেখেন, আপনি বাংলাদেশ ব্যাংকের ঘটনা দেখেন, আপনি অন্যান্য জায়গায়ও একই ধরনের ঘটনা, মব কালচার যেটা, হ্যাঁ। সো এগুলো কোনো ভালো বার্তা দেয় না, আমি এটুকুই বলবো। আপনি কখনো এই যে আপনি স্কুল কলেজে থাকতে কখনো নিজে ঈদ কার্ড তৈরি করেছেন? করেছি। আমার মাকে দিতাম, খালাদেরকে দিতাম, ফুপুদের, আপু করেছি, আমি নিজে করেছি। খুব ইন্টারেস্টিং ছিল, নিজের হাতে ছবি আঁকা, অন্য রঙিন কাগজ কেটে কেটে লাগানো, করেছি। এখন তো আর ঈদ কার্ডের চল না, এখন তো মুঠোফোনেই সব। তা আপনিও নিশ্চয়ই এবার আপনার যারা বন্ধু বান্ধব আছে, পাশাপাশি আপনার যে ভোটার এলাকার যে মানে জনগণ, তাদেরকেও নিশ্চয়ই খুদে বার্তা দিবেন। আর তো দেওয়া সম্ভব না, এখন বাড়াতেও পারবে না, বা ওই চলটাই নাই, বা কতজনকে দিবেন, সেই জায়গা থেকে আপনার বার্তাটা কি এবার ঈদে? আমার বার্তাটা হচ্ছে, নির্বাচিত আমি হয়েছি, কিন্তু দায়িত্ব আমাদের সবার, এবং এই আমাকে নির্বাচিত করবার পেছনে তাদের যেই স্বপ্ন, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটা পূরণটা আমরা একসাথেই করব। সো আগামী 5 বছরের পথ চলা একসাথে হাতে হাত রেখে পরস্পরের পাশে দাঁড়িয়ে হবে ইনশাল্লাহ। ঈদ উপলক্ষে তো আমরা দেখতাম যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক রকম খাবার তৈরি হতো, হয়, এখনও হয়তো হয়, কিছু কিছু তো আধুনিকতার ছোঁয়া এসছে। আপনার বাড়িতে যে রান্নাগুলো হতো, যেমন সেমাইও তো 2 রকম, একটা হাতে বানানো সেমাই, আর একটা তো যে মেশিনের সেমাই, তো কোন সেমাইটা আপনাকে বেশি আকর্ষণ করতো? বা আমি খুব মিষ্টি অত খুব পছন্দ করি না, কিন্তু তারপরে আমার পুরনো আমলের দুধ সেমাই, যেটা চুলায় জাল দিয়ে করে, ওটা খুব ভালো লাগে। লাচ্ছা সেমাই আমার অত। আর পিঠা? পিঠা, ভাপা পিঠা আমার খুব প্রিয়, পাটিসাপটা খুব প্রিয়। এই অঞ্চলে মেরা পিঠা আছে, মেরা পিঠাও মজা, পিঠা নকশা পিঠা, আমাদের পিঠা খুব মজা। আর ব্রাহ্মণবাড়িয়া মিষ্টি খান আপনি? তো মিষ্টি ছানামুখী, আমাদের ছানামুখী
বিখ্যাত। আর এর বাইরেও তো ব্রাহ্মণবাড়িয়া মিষ্টিও খুব মজা। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনার সাথে আগামী 5 বছর আপনার যে ভোটার তাদের সম্পর্কটা ছানামুখীর মতোই থাকবে? দেখুন, একটা পরিবারেও তো একটু কখনো উপরে একটু কখনো চিনির প্রলেপ থাকবে, কখনো ভেতরে একটু কখনো কঠোরতাও থাকবে। কখনো কখনো একটু টক হয়, কখনো একটু তেতো হয়, কখনো একটু মিষ্টি থাকে। তবে তাদের ভালোবাসার এই ঋণটা অপরিসীম, এবং আমি বিশ্বাস করি আমাদের পরস্পরের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার ঘাটতি হবে না কখনো। আপা, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার এলাকার সাধারণ মানুষের সঙ্গে আপনার ঈদ সুন্দর কাটুক। অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। আপনাকেও অনেক ধন্যবাদ।